শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন টি শিরোনামগুলো। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, সাবিহা নিগার দৃষ্টি। এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। দর্শক, আমাদের আশেপাশে এখন অনেকেই ঠান্ডা, জ্বর এবং কাশিতে খুব বেশি আক্রান্ত হচ্ছেন। সংক্রামক জীবাণু এবং বায়ু দূষণ থেকে সুরক্ষিত থাকতে সেপনেল ফেস মাস্ক ব্যবহার করুন। এবারে পুরো খবর। শিরোনাম আপনারা শুনছিলেন। টানা খরতাপে পুড়ছে দেশ, প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে আবহাওয়া পরিস্থিতি। আজকে গেল 3.5 দশকে সর্বোচ্চ 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখল বাংলাদেশ, যা রেকর্ড করা হয়েছে যশোরে। স্বাধীনতার পর এর চেয়ে বেশি তাপমাত্রা উঠেছিল মাত্র 2 বার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হিটস্ট্রোক গেল এক সপ্তাহে মারা গেছেন 11 জন। প্রায় প্রতিদিনই ভাঙছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দিনে রাতে ভয়াবহ অস্বস্তিকর সময় পার করছে দেশের মানুষ। শহরে পিচ ঢালা সড়ক কিংবা গ্রামের মেঠোপথ, সবখানেই সূর্যের প্রবল খরতাপ। তীর্থের কাকের মতো অপেক্ষা এখন শুধুই বর্ষণের। অনেক গরম, মানে গরমের তাপে শরীরের চামড়া পুড়ে যেতেছে, এমন মনে হইতেছে যা একটু পানি দিলাম একটু ঠান্ডা হয়ে গেল। ফ্রেন্ডদের নিয়ে আসছে ঘুরতে, কিন্তু এত গরম সহ্য করা যাচ্ছে না। আমার বয়স 65, কখনো এত গরম দেখি না, এবং দীর্ঘদিন যাবৎ থাকা গরম হয়, কিন্তু এটার লিমিট থাকতো, এখন তো সেটা নাই। ক্লান্ত মানুষকে শীতল ছায়া দেবে পথের ধারের যে গাছ, কংক্রিটের এই নগরে তারও বড্ড অভাব। গাছপালা কাইটা সব শেষ করে দিতে, যার জন্য তো গরমের তাপ। বিল্ডিং তুলে সব জায়গায় দালান করে ভরে ফেলছে, কোথাও দাঁড়ানোর মতো জায়গা পাই না, পাইলেও সেখানে রোদ আইসা পড়ে, গরম তীব্রতা অনেক। এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাপার দাবি, চলমান পরিস্থিতি মোকাবেলায় ভীষণ উদাসীন সরকার। রাষ্ট্র একদিক বলছে সবুজায়নের কথা, গ্রিনের কথা, গ্লোবাল ওয়ার্মিংয়ে রিডিউসের কথা, আরেকদিকে রাস্তার আইল্যান্ডের গাছ কেটে ফেলছে। ছাতা দান করে, অর্থাৎ তাকে মেরে তাকে গরু দান করার মতন অবস্থা সৃষ্টি করে এর সমাধান হবে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে 2 মে থেকে 5 দিন থাকতে পারে বৃষ্টি, মিলতে পারে ক্ষণিকের স্বস্তিও। এবং 3-4 তারিখের দিকে সেটা বৃষ্টিতে আরও বেশি লাভ করতে পারে। তখন দিনের এবং রাতের তাপমাত্রা দুটোই অনেকটা কমে আসতে পারে সারা দেশের জন্য, এবং সেটা হয়তো বা আমাদের পরের সপ্তাহ কিছুদিন চলমান থাকতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে গেল এক সপ্তাহে হিটস্ট্রোকে মারা গেছেন 10 জনের বেশি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রতি জেলায় আলাদা কমিটি গঠন করা হবে, যারা এলাকা ভিত্তিক তাপমাত্রা বিবেচনা করে স্কুল খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন। একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রাজধানীর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে তিনি এই কথা বলেছেন। এর আগে সকালে সচিবালয়ে স্কুল বন্ধের বিষয়ে সাংবাদিকদের ব্রিফে করেন এই শিক্ষামন্ত্রী। জানান, প্রান্তিক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে স্কুল বন্ধের বিষয়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় রাজধানী কেন্দ্রিক প্রভাবশালী মানুষ আর সোশ্যাল মিডিয়ার সমালোচনা দেখে রাষ্ট্র পরিচালনা যেন না হয় তেমন মন্তব্য করেন তিনি। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে আদালতের আদেশের বিপরীতে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন পুলিশ নিজ দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভে যা করেছে তাতে তাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন জাগে। আজকে সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে তারাই ভোট চুরির দায়ে অভিযুক্ত। উপজেলা নির্বাচনের সপ্তাহখানেক আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা বসে গণভবনে। দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন দলের কার্যনির্বাহী সংসদের সদস্যরা। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনেই কাজ করেছে। সূচনা বক্তব্যে শেখ হাসিনা দেশের অগ্রগতির কৃতিত্ব দেন আওয়ামী লীগকে। দেশের বিরুদ্ধে অপপ্রচার, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের জন্য কড়া সমালোচনা করেন বিএনপির। যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম, অতি ডান
সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভে আমেরিকার পুলিশ যা করেছে তাতে তাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন জাগে। সেই সাথে সমালোচনা করেন সম্প্রতি দেশটিতে 2 বাংলাদেশি হত্যার। বলেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলার আগে আইনে নিজেদের চেহারা দেখা উচিত। ও দেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। এটাই হচ্ছে বাস্তব কথা। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে। তীব্র গরমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পহেলা আষাঢ় থেকে সবাইকে গাছ লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গরমে মানুষ অতিষ্ঠ। আমি সবাইকে, দেশবাসীকে এটুকু বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। দেশে বাড়ল জ্বালানি তেলের দাম। জ্বালানি বিভাগ জানায়, লিটার প্রতি ডিজেল ও কেরোসিন 1 টাকা এবং পেট্রোল ও অকটেন বাড়ানো হয়েছে 2.5 টাকা। বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ পাওয়ারের জন্য প্রতি ঘনমিটার গ্যাসে বাড়ানো হয়েছে 75 পয়সা। আজ রাত 12টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের এই প্রক্রিয়া গেল মার্চ মাসে চালু করে সরকার, যাতে প্রথম 2 দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। থেমে গেল দেশের বহুল আলোচিত গ্রুপ এস আলমের বিরুদ্ধে ওঠা সব অনিয়মের অনুসন্ধান। মঙ্গলবার হাইকোর্ট ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নিয়ে নিজেদের অনুসন্ধানের আদেশ নিজেরাই বাতিল করে দেন। এর আগে আপিল বিভাগও এক আদেশে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান বাতিল করেছিলেন। ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর শীর্ষক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল এস আলম গ্রুপের 30,000 কোটি টাকা ঋণ নেয়ার ঘটনা। ওই ঘটনা অনুসন্ধানে 2022 সালের ডিসেম্বরে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে এর মাঝে ঘটে আরেক ঘটনা। চলতি বছর ফেব্রুয়ারিতে এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা আরেক অভিযোগের অনুসন্ধান বাতিল করে দেন আপিল বিভাগ। সবকিছু মিলিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন এস আলম গ্রুপের আইনজীবী। মঙ্গলবার হাইকোর্ট আপিল বিভাগের রায়কে ভ্যানগার্ড হিসেবে ধরে ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বরের অনুসন্ধানও বাতিল করে দেন। তবে দুদক, ভিএফআইইউ, সিআইডি চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে। রুল তো আর থাকছে না। অ্যাপিডিউশন যেটা বলেছিলেন যে যদি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি থাকে, তারা যদি মনে করে তাদের যদি মনে হয়, তাদের নিজস্ব মনে হওয়ার থেকে তবে তারা তাদের কার্যকলাপ গ্রহণ করতে পারে। কিন্তু বারবার কেন এস আলম গ্রুপের মামলাই খারিজ হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নে দুদক আইনজীবী বলছেন, বিষয়টি তার জানা নেই। তবে এস আলমের অনিয়ম নিয়ে অবশ্যই অনুসন্ধান চান তিনি, যদিও ভিন্ন মত এস আলম গ্রুপের আইনজীবীর। আপিল বিভাগ রায় দিয়েছে, সেটা আমাদের মানতে হবে। হাইকোর্ট রায় দিয়েছে, মানতে হবে। এখন কেন হচ্ছে সেটা তো আর আমি জানি না। তবে আমাদের মোদ্দা কথা হলো, যেহেতু দুর্নীতি দমন কমিশনের একটা ডিরেকশন আছে, যদি তুমি মনে করো তুমি অনুসন্ধান করতে পারো, তো আমি মনে করি তো দুদককে অবশ্যই অনুসন্ধান করা উচিত। শুধুমাত্র অ্যাপিডিউশন যতটুকু বলেছেন তার মধ্যে তারা সীমাবদ্ধ হচ্ছেন। সুতরাং হাইকোর্টের এখানে আর কোনো ডাইরেক্টিভ নাই, কোনো তদন্ত করার জন্য এখানে কোনো আর ডাইরেক্টিভ নাই, যেহেতু রুল নিজেই খারিজ হয়ে গেছে। হাইকোর্টের এই আদেশের ফলে এস আলম গ্রুপের বিরুদ্ধে সব ধরনের অনুসন্ধানের আপাতত ইতি ঘটল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। আয়কর আদায়ে অসহযোগিতার অভিযোগে ব্র্যাক ব্যাংক গুলশান শাখায় অভিযান চালাচ্ছে এনবিআর। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। আমাদের দিচ্ছেন না। জি নিশ্চয়ই এটা নিয়ে বিভিন্ন পর্যায়ে জি আপনারা বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছেন, সেটাও যদি একটু বলেন। না, আসলে হ্যান্ডেল করা আমরা তো ধরেন ওনারা বিভিন্নভাবে বলছে, ওনার সাথে যোগাযোগ বিভিন্নভাবে, আনুষ্ঠানিকভাবে বিভিন্নভাবে। আমরা তো ধৈর্য ধরে অপেক্ষা করছি, কারণ আমাদেরকে ধৈর্য ধরা ছাড়া তো আমাদের উপায় নাই। শেষ মুহূর্তে ওনারা একটা সাদা কাগজে একটা উকিল নোটিশ দেখাচ্ছেন,
যেটা লয়ার সার্টিফিকেট, যেখানে আমার যে কোম্পানি মুনফ্রগ লিমিটেড তার কোনো প্রতিনিধির কোনো প্রতিনিধিত্ব নাই। তাহলে একটা সাদা কাগজ দেখে আমি কীভাবে বুঝবো? এখানে কোনো প্যাড নাই, কিছু নাই, একটা হোয়াটসঅ্যাপের একটা নোটিশ দেখে আমি চলে যাবো এখান থেকে সরকারি পাওনা 50 কোটি টাকা রেখে? ওনার না, সেটা আমি জানি না, সেটা তো আমার কোনো ইয়াতে আসে নাই। আমি এটা অসহযোগিতা হচ্ছে, ইলমোটিভ আছে কি আমার কাছে কোনো প্রতীয়মান হয় না এটা। এরপর আমাদের তো আসলে এই টাকাটা নিয়ে যাওয়া ছাড়া কোনো অপশন নাই। হ্যাঁ, আমাদেরকে নিতেই হবে। নিয়ে যাবেন মানে কিভাবে নিয়ে যাবেন? পে অর্ডারের মাধ্যমে। কোনো তো আছে দিবে না, আমাদের অপেক্ষা করতে হবে। দেখেন, আমরা তো অপেক্ষা করবো। আমাদের অথরিটির কাছে আমাদের জব দিতে আছে। আমরা বলে আসছি এটা আমাদের নেওয়ার জন্য আসছি। আপনারা কখনো দেখছেন ইনকাম ট্যাক্সে ডিসিডি পে অর্ডার নেওয়ার জন্য আসছে? ওনার ব্যাংকের লোকরা কোনোদিন দেখছে? আমার এখানে প্রায় 15-16 জন ইন্সপেক্টর আছে, সকাল থেকে বসে আছে টাকার জন্য। এটাই তো একটু আনইউজুয়াল মনে হচ্ছে। জি, দুই পক্ষের দিক থেকেই, মানে আমরা ধরেন জার্নালিস্ট হিসেবে এই ঘটনা নতুন, জি, আবার দেশের নাগরিক হিসেবে মানে আমি যদি আপনার কাছে টাকা পাই এবং সেটা যদি লিগালি সব কিছু ভ্যালিড থাকে, তারপরে কিভাবে না দিতে পারি, এটা আমার কাছে একটা প্রশ্ন। না, দুইজন প্রথমে আসছিলেন অ্যাজ ইউজুয়াল, যেটা দুজন ইন্সপেক্টর বা একজন ইন্সপেক্টর আসছে, ওনারা দিয়ে দেয়। তো ওনারা যখন দিচ্ছেন না, তখনই কিন্তু আমরা একটা বড় টিম আসছে। এটা এমন কোনো বড় বিষয় না যার জন্য আমাদের 10 জন 15 জন 20 জনের আসতে হবে। সেটা আসছে কেন? ওনারা এটা একটা বাধা সৃষ্টি করছে, এজন্য আমাদেরকে আসতেছে এতজন। এখতিয়ার নাই কোনো কমিটি গঠন করে দেওয়ার চার্চের। অনেক ছোটো থাকতে তার সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে, মানে ছেলে বাবার সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে, বা তারপর এলাকার লোকজন তারা সালিশি বিচার করে তারপর তারা গ্রাম থেকে বের করে দিছে। এই আশ্রমের আরেকটি শাখা খোলা হয়েছে সাভারে, সেখানেও রয়েছে জমি দখলের অভিযোগ। পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা না হলেও ছায়া তদন্ত শুরু হবে। যেহেতু এরকম একটা সংবাদ আমরা পাচ্ছি, বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে বিষয়টিকে আমরা গোপনীয় বিভিন্নভাবে আমরা তদন্ত করছি। যদি এরকম কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা আমরা পাই, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকলেও পুরো বিষয়টি নিয়ে মিল্টনের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন রাত 10টার খবর। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পর। 2024 বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র 100 দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে। 1687 সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। সেইন নদীর অপর প্রান্তে 19 শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্দো ইভেন্ট। অলিম্পিককে সামনে রেখে সংস্কার চলছে 2019 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে 5টি মহাদেশের প্রায় 15,000 ক্রীড়াবিদ একত্রিত হবেন প্যারিসে। শহরটিতে বসবাস রয়েছে প্রায় 21 লাখ মানুষের। সব মিলিয়ে পর্যটন সমাগমে ভরে উঠবে প্যারিস শহর, এমনটি আশা করা হচ্ছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। 2024 বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র 100 দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে।
1687 সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। সেইন নদীর অপর প্রান্তে 19 শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্দো ইভেন্ট। অলিম্পিককে সামনে রেখে সংস্কার চলছে 2019 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে 5টি মহাদেশের প্রায় 15,000 ক্রীড়াবিদ একত্রিত হবেন প্যারিসে। শহরটিতে বসবাস রয়েছে প্রায় 21 লাখ মানুষের। সব মিলিয়ে পর্যটন সমাগমে ভরে উঠবে প্যারিস শহর, এমনটি আশা করা হচ্ছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। 2024 বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র 100 দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে। 1687 সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। সেইন নদীর অপর প্রান্তে 19 শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্দো ইভেন্ট। অলিম্পিককে সামনে রেখে সংস্কার চলছে 2019 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে 5টি মহাদেশের প্রায় 15,000 ক্রীড়াবিদ একত্রিত হবেন প্যারিসে। শহরটিতে বসবাস রয়েছে প্রায় 21 লাখ মানুষের। সব মিলিয়ে পর্যটন সমাগমে ভরে উঠবে প্যারিস শহর, এমনটি আশা করা হচ্ছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। 2024 বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র 100 দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে। 1687 সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। সেইন নদীর অপর প্রান্তে 19 শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্দো ইভেন্ট। অলিম্পিককে সামনে রেখে সংস্কার চলছে 2019 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে 5টি মহাদেশের প্রায় 15,000 ক্রীড়াবিদ একত্রিত হবেন প্যারিসে। শহরটিতে বসবাস রয়েছে প্রায় 21 লাখ মানুষের। সব মিলিয়ে পর্যটন সমাগমে ভরে উঠবে প্যারিস শহর, এমনটি আশা করা হচ্ছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। 2024 বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র 100 দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে। 1687 সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে।
সেইন নদীর অপর প্রান্তে 19 শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্দো ইভেন্ট। অলিম্পিককে সামনে রেখে সংস্কার চলছে 2019 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে 5টি মহাদেশের প্রায় 15,000 ক্রীড়াবিদ একত্রিত হবেন প্যারিসে। শহরটিতে বসবাস রয়েছে প্রায় 21 লাখ মানুষের। সব মিলিয়ে পর্যটন সমাগমে ভরে উঠবে প্যারিস শহর, এমনটি আশা করা হচ্ছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। 2024 বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র 100 দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে। 1687 সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। সেইন নদীর অপর প্রান্তে 19 শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্দো ইভেন্ট। অলিম্পিককে সামনে রেখে সংস্কার চলছে 2019 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে 5টি মহাদেশে। স্বাগত রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। নতুন নামে দমন নীতির পুরনো পথেই হাঁটছে সরকার। ডিএসএস এর 5 বছর শীর্ষক সিজিএস এর এক ওয়েবিনারের সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে এমন মন্তব্য করেন বক্তারা। যেখানে আগের আইনে গ্রেফতার ব্যক্তিদের জামিন মঞ্জুরের পাশাপাশি সরকারকে আলাদা কমিশন গঠনের দাবি জানানো হয়। ওয়েবিনারে বলা হয় যে আগের আইনে 5 বছরে 21,000-এর বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। 2018 সালে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নানা মহলের সমালোচনা ছিল শুরু থেকেই। এমনকি আইনটিতে জামিন না পেয়ে কারাগারেই মৃত্যুবরণের ঘটনাও কম নয়। একসময় তীব্র সমালোচনার মুখে গেল বছর বাতিল হয় আইনটি। তার জায়গা দখল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, জানিয়েও পক্ষে বিপক্ষে কথাবার্তা চলছে এখনো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 5 বছর বা নাগরিক ডিএস এর 5 বছর উপলক্ষে সিজিএস এর এই ওয়েবিনারে অধ্যাপক ডক্টর আলী রিয়াজের মত, নতুন নামে আদতে পুরনো ধারাতেই চলছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যা গণতন্ত্রের মৌলিক চেতনার সাথে সাংঘর্ষিক। এই বিতর্কের অবসানে তাই আলাদা কমিশন গঠনের দাবি করেন তিনি। আমাদের গত 4 বছরের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি একটা আইন নিয়ে আমরা দেখছি এই অবস্থা। সামগ্রিকভাবে পরিস্থিতিটা আরো উদ্বেগজনক। এই উদ্বেগের জায়গাটায় যদি আমরা রিয়েলাইজ করতে না পারি, পলিটিক্যাল ফোর্সগুলি যদি রিয়েলাইজ করতে না পারে, যদি সাংবাদিকদের মধ্যে থেকে যারা স্বাধীন সাংবাদিকতা করতে চান তারা যদি না বোঝেন, তাহলে লড়াইটা বা প্রতিকূল পরিস্থিতিটা দীর্ঘমেয়াদী হবে। আলোচনায় অন্য বক্তারা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সবচেয়ে বেশি হয়রানির শিকার সাংবাদিকরা, যা প্রমাণ করে দেশে অভাব রয়েছে আইনের শাসনের। একটা আইন কোনো ব্যক্তি কিংবা সামান্য একটা গোষ্ঠীর সুরক্ষা দেওয়ার জন্য আইন হতে পারে না। আইন হওয়া উচিত সবার সুরক্ষার জন্য, সকল নাগরিকের সুরক্ষার জন্য। মানুষের মধ্যে একটা ভীতির সংস্কৃতি তৈরি হয়েছে এবং ভীতির সংস্কৃতি থেকে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়েছে এবং এটা সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র এইগুলোকে বিঘ্নিত করে। এখানে যে 20,000 লোকের কথা বলা হয়েছে তাদের নামে কেস, এখানে তো 20,000 পরিবার কিন্তু তছনছ হয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর আইন। বক্তাদের অভিযোগ, বিরুদ্ধ মতকে দমাতেই এই আইন যত্রতত্র ব্যবহার করছে রাষ্ট্র। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এবারে খেলার খবর। নিউজিল্যান্ডের পর টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। চমক দিয়ে 15 সদস্যের দলে 2 আনক্যাপড ক্রিকেটারের জায়গা করে নিয়েছেন রায়ান রিকেলটন এবং অটনিয়েল বার্টম্যান খেলবেন প্রোটিয়াদের হয়ে। রিকেলটন
টি-20-র দ্বিতীয় আসরে 58.88 গড়ে করেছেন সর্বোচ্চ 530 রান, আর ব্যাটম্যান তুলে নিয়েছেন দ্বিতীয় সর্বাধিক 18 উইকেট। যে পারফরমেন্সে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন দুজন। এছাড়া আইপিএলে দারুণ খেলায় সুযোগ হয়েছে ক্রিস্টেন স্টাপসের। অধিনায়কত্ব পাবার পর প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায় এইডেন মার্করাম। বাকি সবাই অভিজ্ঞ। ডেভিন মিলার, কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, রেজা হেনড্রিক্সরা আছেন স্কোয়াডে। 4 পেসার হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন মার্কো ইয়েনসেন, জেরাল্ড কোয়েটজে, কাগিসো রাবাদা এবং আনরিচ নার্থিয়ে। ট্রাভেলিং রিজার্ভ নান্দ্রে বার্জার এবং লঙ্গি এন্ডেগি। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকবেন।